হিটলারের জন্ম 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার বেভেরিয়ার মাঝামাঝি ব্রনাউ নামে এক আধা গ্রাম আধা শহরে। তার বাবা সামান্য একটি সরকারি চাকরি করত। যা আয় করত তা দিয়ে তার 3 স্ত্রী ও তার ছেলে মেয়েদের 2 বেলা খাবার সংকলন হতো না। হিটলার ছিলেন তার বাবার 3য় স্ত্রীর 3য় সন্তান। ছোটবেলা থেকে হিটলার ছিলেন একগুঁয়ে, জেদি আর রাগচটা। সামান্য ব্যাপারে রেগে উঠতেন, অকারণে শিক্ষকদের সঙ্গে তর্ক করতেন। পড়াশোনাতে যে তার মেধা ছিল না এমন নয়, কিন্তু পড়াশোনার চেয়ে তাকে বেশি আকৃষ্ট করত ছবি আঁকা। যখনই সময় পেতেন কাগজ পেন্সিল নিয়ে ছবি আঁকতেন। 11 বছর বয়সে ঠিক করলেন আর পড়াশোনা নয়, এবার পুরোপুরি ছবি আঁকতে মনোযোগী হবেন। বাবার ইচ্ছে ছিল স্কুলের পড়াশোনা শেষ করে কোনো কাজকর্ম জুটিয়ে নেবে। বাবার ইচ্ছার বিরুদ্ধে স্কুল ছেড়ে দিলেন হিটলার। স্থানীয় এক আর্ট স্কুলে ভর্তির চেষ্টা করলেন, কিন্তু ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। একটি বেসরকারি স্কুলে ভর্তি হলেন, কিন্তু কয়েক মাস পর অর্থের অভাবে স্কুল ছেড়ে দিলেন। মা মারা গেলে সংসারের সব বন্ধন ছিন্ন হয়ে গেল। ভাগ্য অনুসন্ধানে বেরিয়ে পড়লেন হিটলার ভিয়েনাতে চলে গেলেন। ভিয়েনাতে এসে তিনি প্রথমে মজুরের কাজ করতেন, এরপর রং বিক্রি করতে আরম্ভ করলেন। ভিয়েনাতে থাকার সময় তার মনের মধ্যে প্রথমে জেগে ওঠে ইহুদি বিদ্বেষ। তখন জার্মানির অধিকাংশ কলকারখানার সংবাদপত্রের মালিক ছিল ইহুদিরা। দেশের অর্থনীতির অনেকখানি তারা নিয়ন্ত্রণ করত। হিটলার কিছুতে মানতে পারছিলেন না জার্মান দেশের বসে ইহুদিরা জার্মানের উপর প্রভুত্ব করবে। 1912 সালে তিনি ভিয়েনা ছেড়ে এলেন মিউনিকে। সেই দুঃখ কষ্ট আর বেঁচে থাকার সংগ্রামে আরো 2 বছর কেটে গেল। 1914 সালে শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ। হিটলার সৈনিক হিসেবে যুদ্ধে যোগ দিলেন। এই যুদ্ধে সাহস ও বীরত্বের পরিচয় দিলেও কোনো পদোন্নতি হয়নি। যুদ্ধ শেষ হলো, দেশ জুড়ে দেখা দিল হাহাকার আর বিশৃঙ্খলা। তার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল বিভিন্ন বিপ্লবী দল ও রাজনৈতিক দল। এদের উপর গোয়েন্দাগিরি করার জন্য হিটলারকে নিয়োগ করলেন কর্তৃপক্ষ। সে সময় প্রধান রাজনৈতিক দল ছিল লেবার পার্টি। তিনি সে পার্টির সদস্য হলেন। অল্প দিনে পাকাপাকিভাবে পার্টিতে নিজের স্থান করে নিলেন হিটলার। 1 বছরের মধ্যে তিনি হলেন পার্টি প্রধান। দলের নতুন নাম রাখা হলো ন্যাশনাল ওয়ার্কার্স পার্টি। পরবর্তীকালে এই দলকে বলা হতো নাৎসি পার্টি। 1920 সালের 24 ফেব্রুয়ারি প্রথম নাৎসি দলের সভা ডাকা হয়। এতে হিটলার প্রকাশ করলেন তার 25 দফা দাবি। এরপর হিটলার প্রকাশ করলেন স্বস্তিকা চিহ্নযুক্ত দলের পতাকা। ক্রমশ নাৎসি দলের জনপ্রিয়তা বাড়তে থাকে। 3 বছরের মধ্যে দলের সদস্য হল 56,000 এবং এটি জার্মান রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করল। হিটলার চেয়েছিলেন মিউনিকে অন্য কোনো রাজনৈতিক দল যেন না থাকে। এই সময় তার পরিকল্পিত এক রাজনৈতিক ষড়যন্ত্র ব্যর্থ হলো। পুলিশের হাতে ধরা পড়লেন। তাকে 1 বছরের জন্য ল্যান্ডসবার্গের পুরনো দুর্গে বন্দী করে রাখা হলো। জেল থেকে মুক্তি পেয়ে আবার রাজনৈতিক ষড়যন্ত্র কাজে ঝাঁপিয়ে পড়ল। তার উগ্র স্পষ্ট মতবাদ, বলিষ্ঠ বক্তব্য জার্মানদের আকৃষ্ট করল। দলে দলে যুবক তার দলের সদস্য হতে আরম্ভ করল। সমস্ত দেশে জনপ্রিয় নেতা হয়ে উঠলেন হিটলার। 1933 সালে নির্বাচনে বিপুল ভোট পেলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেলেন না। এবার ক্ষমতা দখলের জন্য শুরু হলো তার ঘৃণ্য রাজনৈতিক চক্রান্ত। বিরোধীদের অনেকে খুন হলো, অনেকে মিথ্যা অভিযোগে জেলেও গেল। বিরোধী দলের মধ্যে নিজের লোক প্রবেশ করিয়ে দলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলেন। অল্প দিনের মধ্যে বিরোধী পক্ষকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়ে হিটলার হয়ে উঠলেন শুধু নাৎসি দলের নয়, সমস্ত জার্মানির ভাগ্য বিধাতা।
হিটলার উত্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইহুদিদের বিরুদ্ধে তার প্রচার। তিনি জার্মানদের মধ্যে ইহুদি বিদ্বেষের বীজ রোপণ করেছিলেন। দেশ থেকে ইহুদি বিতাড়নই ছিল তার নাৎসি বাহিনীর প্রধান উদ্দেশ্য। দেশের প্রান্তে প্রান্তে ইহুদি বিদ্বেষ মাথাছাড়া দিয়ে উঠল, শুরু হলো তাদের উপর লুটতরাজ আর হত্যা। হিটলার চেয়েছিলেন দেশ থেকে এভাবে ইহুদিদের বিতরণ করবেন, কিন্তু সহজে কোনো মানুষ তার আশ্রয়স্থল ত্যাগ করতে চায়নি। 1935 সালে নতুন আইন চালু করলেন হিটলার। তাতে দেশের নাগরিকদের দুইটি ভাগে ভাগ করল, জেন্টিল আর জু। জেন্টেল অর্থাৎ জার্মান তারাই খাঁটি, আর জু হলো ইহুদিরা। তারা শুধুমাত্র জার্মানদের দেশের বসবাসকারী, এ দেশের নাগরিক নয়। প্রয়োজনে তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশ জুড়ে জার্মানদের মধ্যে গড়ে তোলা হলো তীব্র ইহুদি বিদ্বেষী মনোভাব। প্রথম বিশ্বযুদ্ধ পরাজয়ের পর ইউরোপের মিত্রপক্ষ জার্মানদের মধ্যে যে ভার্সাই চুক্তি হয়েছিল, তাতে প্রকৃতপক্ষে জার্মানির সমস্ত ক্ষমতাকে সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। 1933 সালে হিটলার ক্ষমতায় আসার পর থেকে জার্মানির রদ গৌরব পুনরুদ্ধার করার সংকল্প গ্রহণ করেন এবং তিনি একে একে ভার্সাই চুক্তির শর্তগুলো মানতে অস্বীকার করে নিজের ক্ষমতা শক্তি বিস্তার মনোযোগী হয়ে ওঠেন। 1934 সালে হিটলার রাষ্ট্রপতির পরিবর্তে নিজেকে জার্মানির ফুয়েরার হিসেবে ঘোষণা করেন। অল্প দিনের মধ্যে নিজেকে অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত করলেন। তার এই সাফল্যের মূলে ছিল জনগণকে উদ্দীপিত করার ক্ষমতা। তিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে জনগণের কাছে বলতেন ভয়াবহ বেকারত্বের কথা, দারিদ্র্যের কথা, নানা অভাব অভিযোগের কথা। হিটলার তার সমস্ত শক্তিকে নিয়োগ করলেন দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে। তার সহযোগী হলেন কয়েকজন সুদক্ষ সেনানায়ক ও প্রচারবিদ। দেশের বিভিন্ন সীমান্ত প্রদেশে বিশাল সৈন্য সমাবেশ করলেন। কিছুদিন পরে সন্ধি চুক্তি ভঙ্গ করে ইংল্যান্ড অধিকার করলেন। অস্ট্রিয়া ও ইতালি ঐক্যসূত্রে আবদ্ধ হল জার্মানির সাথে। ইতালির সর্বাধিনায়ক ছিলেন মুসোলিনি। এদিকে ইতালির ফেসিবাদী শক্তি, অন্যদিকে জার্মানির নাৎসি বাহিনীর শক্তি। বিশ্বজয়ের আকাঙ্ক্ষায় উন্মাদ হয়ে ওঠে ইতালি। প্রথমে আলবেনিয়া, পরে ইথিওপিয়ার বেশ কিছু অংশ দখল করে নেয়। অবশেষে হিটলার পোল্যান্ডের কাছে দানজিগ ও পুলিশ করিডোর দাবি করলেন, যাতে এই অঞ্চলে সৈন্য সমাবেশ ঘটাতে পারেন। পোল্যান্ডের সরকার তার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করলেন। পোল্যান্ডের ধারণা ছিল হিটলার তার দেশ আক্রমণ করলে ইউরোপের অন্য সব শক্তি তার সাহায্যে এগিয়ে আসবে। তাদের সম্মিলিত শক্তির সামনে জার্মান বাহিনী পরাজিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বড় কারণ জার্মানির সামরিক শক্তি সম্বন্ধে ইউরোপের অন্য সব দেশের সঠিক ধারণার অভাব। আরেকটি বড় কারণ ইংল্যান্ড ও ফ্রান্স প্রথম পর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য হিটলার ও মুসোলিনির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। তাছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী চ্যাম্বারলিনের ধারণা ছিল হিটলারের ক্ষমতা শুধুমাত্র প্রচারের মধ্যে সীমাবদ্ধ। তাছাড়া সে সময় ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কাছে জার্মানির চেয়ে বড় শত্রু ছিল কমিউনিস্ট রাশিয়া। তাদের উদ্দেশ্য ছিল রাশিয়ার প্রধান প্রতিপক্ষ হিসেবে জার্মানরা নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। তাই যখন বিশ্বযুদ্ধের সমস্ত শর্ত ভঙ্গ করে জার্মানরা নিজেদের শক্তি বৃদ্ধি করে চলেছিল, তখন ইংল্যান্ড, ফ্রান্স কেউ তাদের বাধা দেওয়ার প্রয়োজনবোধ মনে করেনি। হিটলারকে নানা সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল। ইউরোপের বিভিন্ন দেশের এই সুবিধাবাদী নীতির সুযোগ পুরোপুরি গ্রহণ করেছিলেন হিটলার। বিশ্বজয়ে মত্ত হয়ে 1 সেপ্টেম্বর 1939 সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করল এবং এই দিনটি থেকেই শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মাত্র 15 দিনে জার্মান বাহিনী পোল্যান্ডের সেনাবাহিনীকে পরাজিত করে পোল্যান্ড অধিকার করল। তারপর শুরু হলো জার্মান বাহিনীর অগ্রগমন। পোল্যান্ডের পর হিটলার দখল করলেন নরওয়ে এবং ডেনমার্ক।
নরওয়েতে বিরাট সংখ্যক ব্রিটিশ সৈন্য অবস্থান করছিল, তাদের অধিকাংশই নিহত হলো। এই ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বারলিন পদত্যাগ করলেন, নতুন প্রধানমন্ত্রী হলেন চার্চিল। এবার হিটলার দৃষ্টি ফেরালো ফ্রান্সের দিকে। ফ্রান্স ইউরোপ সর্বপ্রধান শক্তি। ফ্রান্স নিজেদের সুরক্ষার জন্য জার্মান সীমান্তে দুর্ভেদ্য সৃষ্টি করেছিল, যাকে বলা হতো ম্যাজিনো। বেলজিয়াম আক্রমণ করে সেই দেশের মধ্য দিয়ে ফ্রান্সের সীমান্ত প্রদেশে গিয়ে উপস্থিত হল। সুদাই তুমুল যুদ্ধের পর ফরাসি বাহিনী পরাজিত হল। ফরাসিদের এই বিপর্যয়ের সুবিধা নেয়ার জন্য ইতালি নিজেকে জার্মানদের মিত্রপক্ষ হিসেবে ঘোষণা করে যুদ্ধ যোগ দিল। সমস্ত ইউরোপ আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন। ইতালি রাষ্ট্রপ্রধান মুসোলিনি উত্তর আফ্রিকা অধিকার করার জন্য বিরাট সৈন্যদল পাঠালেন। অন্যদিকে হিটলার ফ্রান্স অধিকার করার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন। হিটলার অনুগত ফ্যাসিস্ট শক্তি নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মার্শাল পোত্তাকে নিযুক্ত করল। মার্শাল বিনা যুদ্ধে হিটলারের কাছে আত্মসমর্পণ করলেন। ফ্রান্স জয়ের পর জার্মান যুগোস্লাভিয়া আর গ্রিসদের অধিকার করল। ইতিমধ্যে রোমানিয়া, বুলগেরিয়া ও হাঙ্গেরিয়া জার্মানির পক্ষে যোগ দিল। এর ফলে সমগ্র দক্ষিণ ইউরোপ জার্মানির নিয়ন্ত্রণে এসে গেল। একদিকে যখন জার্মান বাহিনী একের পর এক দেশ অধিকার করে এগিয়ে চলছে, দেশের অভ্যন্তরে হিটলার শুরু করেছেন এক নারকীয় ইহুদি নিধনযজ্ঞ। পৃথিবীর ইতিহাসে নৃশংসতার কোনো তুলনা নেই। হিটলার চেয়েছিলেন জার্মানি থেকে ইহুদিদের নিশ্চিহ্ন করে ফেলতে। হাজার হাজার ইহুদিকে বন্দী করে রাখা হলো। তাদের বলা হতো তোমাদের জার্মানির বাইরে পাঠিয়ে দেওয়া হবে। তাদের গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হতো জনবসতিহীন সীমান্ত অঞ্চলে। এখানে তাদের জন্য অস্থায়ী বন্দিনিবাস তৈরি করা হয়েছিল, তাকে বলা হতো গ্যাট্রো। এখানে কোনো খাবার ছিল না, পানি ছিল না, তার উপর ছিল হিটলারের বাহিনীর নির্মম অত্যাচার। অল্প দিনের মধ্যে বেশিরভাগই মানুষ মারা যেত, আর যারা বেঁচে থাকতো তাদেরকে গুলি করে হত্যা করা হতো। নাৎসি বাহিনীর হাত থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পেত না। হাজার হাজার ইহুদি হত্যা করতে যে পরিমাণ গুলি করা হতো, তাতে জার্মান কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ল। হিটলারের আদেশে তৈরি করা হলো গ্যাস চেম্বার। একটা ঘরে 200 মানুষকে ঢুকিয়ে দরজা বন্ধ করে কার্বন মনোঅক্সাইড গ্যাস ছাড়া হতো। কয়েক মিনিটের মধ্যে এই বিষাক্ত গ্যাসে মারা পড়ত সবাই। তাদের মৃতদেহগুলো সীমান্ত অঞ্চলে বিরাট বিরাট গর্তে ফেলে দেওয়া হতো। 3 বছর হিটলার প্রায় 60 লাখ ইহুদি হত্যা করেছিল। ইহুদিদের প্রতি তীব্র বিদ্বেষ ও ঘৃণায় তাকে এই হত্যাকাণ্ডে পরিচিত করেছিল। ফ্রান্স পতনের পর 1941 সালের 22 জুন সমস্ত চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করল। হিটলার ভেবেছিল রাশিয়া অধিকার করতে পারলে সমগ্র ইউরোপ তার প্রধানত হবে। নেপোলিয়নের মতো রাশিয়া আক্রমণ হিটলারের জীবনে সবচেয়ে বড় ভ্রান্তি। রুশ বাহিনী এই যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। জার্মানরা প্রচণ্ড গতিতে এগিয়ে চলে মস্কোর দিকে। রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল অধিকার করলেও শীত আসতে বিপর্যস্ত হয়ে পড়ল জার্মানরা। তারা পিছু হটতে আরম্ভ করলো। এই সুযোগে রুশ জার্মান বাহিনীদের আঘাত থামতে লাগলো। শীত শেষ হতে জার্মানরা নতুন উদ্যমে এগিয়ে চলে রাশিয়ার দক্ষিণের ককেশাস, তৈলক্ষেত্র সহ বহু অঞ্চল দখল করে নেয়। তারা রাশিয়ার মস্কোর প্রান্তে এসে পৌঁছান, কিন্তু রুশ বাহিনী মরণপণ সংগ্রাম করে জার্মানদের পরাজিত করে। একদিকে যখন রাশিয়ার সাথে যুদ্ধ চলছে, জেনারেল রোমেল হিটলারের নির্দেশে আফ্রিকায় আরেকটি ফ্রন্ট করলেন। একসাথে এতগুলো ফ্রন্ট না খোলার জন্য অনেকে হিটলারকে পরামর্শ দিলেও বিশ্বজয়ের স্বপ্নে হিটলার তখন এমন বিভোর ছিল, কারোরই কোনো উপদেশ গ্রহণ করলেন না। ইউরোপ জুড়ে যখন যুদ্ধ চলছে, এশিয়া, জাপান জার্মানির পক্ষে যোগ দিল। তারা 7 ডিসেম্বর 1942 সালে আমেরিকার পার্ল হারবার বন্দরের উপর বোমা হামলা করে। এই ঘটনায় আমেরিকা অপ্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়ল। প্রথম দিকে জার্মান বাহিনী সর্বত্র জয়লাভ করলেও মিত্রশক্তি যখন সম্মিলিতভাবে যুদ্ধ আরম্ভ করল, তখন হিটলারের বাহিনী পিছু হটতে আরম্ভ করল। আফ্রিকায় ইংরেজ সেনাপতি মন্টগোমারি রোমেলকে পরাজিত করলেন। 1 বছরের মধ্যে আফ্রিকা থেকে জার্মান বাহিনীকে বিতাড়িত করা হলো।
ইতালিতে মুসোলিনিকে বন্দী করা হলো, পেশিবিরোধী জনগণ তাকে প্রকাশ্যে রাস্তায় হত্যা করল। জার্মান বাহিনীর সবচেয়ে বড় পরাজয় হলো রাশিয়ার স্টালিনগ্রাদে দীর্ঘ 6 বছর যুদ্ধের পর ফৌজের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলো জার্মান বাহিনী। সর্বত্র যখন পরাজয়, হিটলারের অহংকার আরও বেড়ে গেল, মৃত্যুশক্তিকে সামান্যতম গুরুত্ব দিতেন না। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে তার অনেক সেনাপতি তাকে হত্যা করার ষড়যন্ত্র করে, দুর্ভাগ্যবশত তাদের সব চেষ্টা ব্যর্থ হলো। হিটলার ক্রমশ সঙ্গী সাথীদের কাছ থেকে বিচ্ছিন্ন হতে থাকে, সকলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেন। বেশিরভাগ সময় বংখারে থাকতেন, সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশ দিতেন। এই সময় তার একমাত্র সঙ্গী ছিল প্রেমিকা ইভা ব্রাউন। ইভা হিটলারকে গভীরভাবে ভালোবাসতেন। নিশ্চিত মৃত্যু জেনেও হিটলারকে পরিত্যাগ করেননি ইভা। হিটলার ছিলেন এক বিকৃত মানসিকতার শিকার। তিনি স্বপ্ন দেখতেন সমস্ত পৃথিবী হবে তার নাৎসি বাহিনীর পদানত। নিজের স্বপ্নকে পূরণ করার জন্য তিনি জার্মান বাহিনী গড়ে তুলেছেন। নিজে অল্প শিক্ষিত হয়েও অনুভব করেছিলেন যুদ্ধে বিজ্ঞানের উপযোগিতা। তাই শুধু সুদক্ষ সৈন্যবাহিনী গড়ে তোলেননি, তার নির্দেশে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছিল সর্বাধুনিক মরণাস্ত্র। অসাধারণ সংগঠন শক্তি, বুদ্ধি, প্রবল ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও হিটলারের ধ্বংসের কারণ উচ্চাকাঙ্ক্ষা, তার অহংকার, রক্তপিপাসু দানবের মতো মানবজাতিকে ধ্বংস করার ইচ্ছা। হঠাৎ চারিদিক থেকে পরাজয়ের খবর শুনতে শুনতে হিটলার উন্মাদের মতো হয়ে ওঠে। 1945 সালে 29 এপ্রিল হিটলারের শেষ বর্ষা তার স্টেইনের সৈন্যবাহিনী বিধ্বস্ত হয়ে যায়। তার অধিকাংশ সঙ্গী তাকে পরিত্যাগ করে মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণের প্রস্তাব পাঠায়। হিটলার বুঝতে পারেন তার সব স্বপ্ন চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। বার্লিনের প্রান্তে রুশ বাহিনীর কামানের গর্জন শোনা যাচ্ছে। হিটলার তার 12 বছরের সঙ্গিনী ইভাকে বার্লিন ছেড়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু ইভা তাকে পরিত্যাগ করতে অস্বীকার করেন। দুজনে সেই দিন বিয়ে করেন। তারপর 2টি চিঠি লিখেছিলেন। একটি চিঠিতে ইহুদিদের অভিযুক্ত করলেন, অন্য চিঠিতে নিজের সব সম্পত্তি পার্টিকে দান করে গেলেন হিটলার। 30 এপ্রিল 1945 সালে চারিদিক থেকে বার্লিন অবরোধ করে ফেলে লাল ফৌজ। হিটলার বুঝতে পারলেন আর অপেক্ষা করা উচিত নয়, যে কোনো মুহূর্তে লাল ফৌজ এসে তাকে বন্দী করতে পারে। তিনি তার ড্রাইভার ও আরও একজনকে বললেন তাদের মৃত্যুর পর যেন এমনভাবে পোড়ানো হয় যেন কোনো কিছু অবশিষ্ট না থাকে। বিকালে 3:30টার সময় নিজের ঘর থেকে বের হয়ে তার সঙ্গীদের সঙ্গে করমর্দন করে নিজের ঘরে ঢুকলেন হিটলার। হঠাৎ শব্দ শোনা গেল তার রুম থেকে। হিটলার নিজের মুখের মধ্যে গুলি করে আত্মহত্যা করলেন, আর ইভা আগেই বিষকে ছটফট করছেন। অবশেষে তাদের দুজনকে হিটলারের সৈন্য পেট্রোল ঢেলে আগুনে ধরিয়ে দিল।